আসসালামু আলাইকুম। আমরা শিখছিলাম ভুল সংশোধনী রেওয়ামিল এবং ভুল সংশোধনী জাবেদা, দুইটা একসাথে, দুইটা মানে একই সাথে যেহেতু আছে, তো একই সাথে শিখতে হবে। তো আমরা একটা প্রশ্নের সমাধান করব, একটা বইয়ের উদাহরণ। উদাহরণে বলছে যে আশামনির ব্যবসায় 30শে জুন 2019 তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিলটি নিম্নরূপ। তো তোমরা রেওয়ামিলটা দেখতে পাচ্ছ: মূলধন, কুরিন, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, বকেয়া বেতন, মজুরি, মণিহারি, 10% বন্ধকি ঋণ, পণ্য বিক্রয়, বিনিয়োগ, মজুত পণ্য, পণ্য ক্রয়, হাতে নগদ, অনিশ্চিত হিসাব। তোমরা জানো যে অনিশ্চিত হিসাব কখন লেখা হয়? যখন রেওয়ামিলে কোনো ভুল ত্রুটি থাকে তখন অনিশ্চিত হিসাব দিয়ে সাময়িকভাবে রেওয়ামিলটা মেলানো হয়, পরবর্তীতে ভুল ত্রুটি উদ্ঘাটন করার চেষ্টা করা হয়। তো এখানে দেখো বলছে যে রেওয়ামিল তৈরির পর নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে। বলছে বিক্রয় হিসাবে 5,000 টাকা বেশি লেখা হয়েছে। হ্যাঁ, বিক্রয় হিসেবে 5,000 টাকা বেশি লেখা হয়েছে। 10,000 টাকা চুরি নগদান হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। 3, মজুরি 6,000 টাকা দেওয়া হয়েছে কিন্তু লেখা হয়নি। পণ্য ক্রয় 12,000 টাকা, ক্রয় হিসেবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। ক নাম্বার প্রশ্নে বলছে প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার প্রশ্নে কি বলছে? আওয়াজ দাও। প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো। প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয়। নির্ণয় করো। তো আমরা প্রত্যক্ষ খরচ বলতে যেটা বুঝি, পণ্য ক্রয় করার সঙ্গে অথবা পণ্য উৎপাদনের সঙ্গে, মানে ক্রয় বা উৎপাদনের সঙ্গে যে ব্যয়গুলো জড়িত সেগুলো হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ খরচ। যে খরচগুলো জড়িত সেগুলো কি প্রত্যক্ষ খরচ। ওকে, আমি কি কি বলছি? পণ্য ক্রয় অথবা উৎপাদন, হয় ক্রয়ের সাথে জড়িত, না হয় উৎপাদনের সাথে জড়িত। এই খরচগুলোই হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ খরচ। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, এখন দেখো, মূলধন তো মূলধন, কুরিন খরচ এটা তো বিক্রয় সংক্রান্ত, প্রাপ্য হিসাব সম্পদ, প্রদেয় হিসাব দায়, বকেয়া বেতন তো অফিসের। মজুরি, মজুরি কি আমাদের প্রত্যক্ষ খরচ না? কারণ এটা কি, মজুরি কিসের সাথে জড়িত? পণ্য উৎপাদনের সাথে উৎপাদনের সাথে জড়িত। জড়িত। তাহলে সবাই একটু টাকায় ফেলো, ক্রয়। বিবরণ টাকা, বিবরণ টাকা, টাকায় ফেলো। ফেলছো? ফেলার পর দেখো, আমরা দেখি মণিহারি তো অফিসের জন্য, এটা আসবে না। বন্ধকি ঋণ, দায়, পণ্য বিক্রয়, বিনিয়োগ, পণ্য ক্রয়, হাতে নগদ, অনিশ্চিত হিসাব। দেখো জাস্ট এই যে এভাবে শখটা কি দেখতে পাচ্ছ? অ্যান্সারটা জি স্যার। নাম্বার লিখবা প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয়। লেখার পর এই যে আমাদের 6 নাম্বার এন্ট্রিতে লেখা আছে মজুরি খরচ 45,000 টাকা, এখানে লিখবা মজুরি খরচ 45,000। তারপর দেখো সমন্বয়ে বলছে যে মজুরি 6,000 টাকা। মজুরি 6,000 টাকা দেওয়া হয়েছে কিন্তু লেখা হয়নি। তাহলে অলিখিত মজুরি আমাদের মজুরির সাথে কি করে দিতে হবে? যোগ করে যোগ করতে হবে। যোগ করতে হবে। তাহলে আমরা লিখবো মজুরি খরচ 45,000 যোগ অলিখিত মজুরি 6,000। তাহলে মোট প্রত্যক্ষ খরচের পরিমাণ কত হলো? 51,000। 51,000। তারপর যদি আমদানি শুল্ক থাকতো বা ক্রয় সংক্রান্ত, ধরো পরিবহন, জাহাজ ভাড়া টাহাজ ভাড়া থাকতো, এই খরচগুলো যদি থাকতো তাহলে অবশ্যই আমরা সেগুলো কি করে দিতাম? যোগ করে দিন। যোগ করে দিতাম। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সবাই অডিওটা মিউট করে ফেলো। খ নাম্বার প্রশ্ন। স্যার, হ্যাঁ বলো। সব মজুত পণ্যগুলো আসবে না স্যার? মজুত পণ্য কি আমাদের প্রত্যক্ষ খরচ? বিষয়টা আয় বিবরণীতে তো বোঝায় পণ্য প্রত্যক্ষতা আমরা ক্রয় লিখছি। সংক্রান্ত এবং উৎপাদন সংক্রান্ত খরচগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, রেডিওর মতো কার ফোন যেন শব্দ করতেছে? মেবি আনিকা ফারজানা অথবা হুসোয়ের। এই দুজন একটু অডিওটা মিউট করো। আনিকা ফারজানা মেবি, এখান থেকে দেখা যাচ্ছে। আচ্ছা, খ নাম্বার, উপযুক্ত ভুলগুলোর সংশোধনী দাখিলা দেখাও। তো সবাই কাকায় ফেলবা 30 সেকেন্ড সময়ের ভিতরে। 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 2, 1, 0। হয়েছে সবার? জি স্যার।
কমপ্লিট? আচ্ছা, জি স্যার কমপ্লিট। দেখো আমরা একটু প্রশ্নটা দেখি। 1 নাম্বার যে ভুলটা, 1 নাম্বার ভুলের মধ্যে বলছে বিক্রয় হিসেবে 5,000 টাকা বেশি লেখা হয়েছে। বিক্রয় হিসেবে 5,000 টাকা কি লেখা হয়েছে? বেশি লেখা হয়েছে। এখন দেখো আমি প্রথমেই একটা কথা বলছি, তুমি যদি অন্যের ভুল ধরতে চাও তাহলে আমাদেরকে নিজেকে আগে কি করতে হবে? শুদ্ধ হতে হবে। আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গল্প জানি না, যে একজন মহিলা তার ছেলেকে নিয়ে আসছে যে হুজুর আমার ছেলেটা তো খুবই মিষ্টি খায়, মিষ্টি খায় খায় তো দাঁতটার পোকা বানায় ফেলতেছে। যদিও এই হাদিসটা সত্য নাকি মিথ্যা এই নিয়ে মানে কনফিউশন আছে, আমি জানি না, তবে যাই হোক এটা আমি আর কি শুনছি তাই বলতেছি। তো এখন হুজুর বলছে যে মানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তুমি আপনি এক সপ্তাহ পরে আপনার ছেলেকে নিয়ে আসেন। ওকে, 1 সপ্তাহ পরে নিয়ে আসেন। এখন 1 সপ্তাহ পরে আবার নিয়ে আসছে এবং বলছে যে কেন আপনি 1 সপ্তাহ পরে কেন নিয়ে আসতে বললেন? তখন বলছে আমি নিজেই তো মিষ্টি অনেক বেশি কি করি, পছন্দ করি। হ্যাঁ, তার মানে কি তুমি যদি অন্যের কোনো ভুল ধরতে চাও তোমাকে আগে নিজেকে কি হতে হবে? শুদ্ধ হতে হবে। এবং দেখো তুমি যদি শুদ্ধটা না জানো তাহলে কিন্তু কি তুমি ভুল সংশোধনী জাবেদা কখনোই করতে পারবে না। তোমাকে তো আগে বুঝতে হবে যে ভুলটা কোথায় হয়েছে। তারপর ধরো তুমি যদি ডাক্তার না হও তুমি কি রোগের চিকিৎসা করতে পারবা? না। তো শুদ্ধ জাবেদা যদি তুমি না পারো তাহলে কিন্তু কি ভুলের সংশোধন তুমি করতে পারবা না। দেখো এখানে ভুলটা কি হয়েছে আগে আমাদেরকে এটা বুঝতে হবে। বিক্রয় হিসেবে 5,000 টাকা বেশি লেখা হয়েছে। ধরো বিক্রয় ছিল 50,000, তুমি লেখছো 55,000। তুমি কি লিখছো? 55,000। তাহলে দেখো আমরা যখন বিক্রয় 5,000 টাকা ক্রেডিট দিকে বেশি লিখছি না, 5,000 টাকা ক্রেডিট দিকে বেশি লিখছি না আমরা? হ্যাঁ। তো 5,000 টাকা যখন আমরা ক্রেডিট দিকে বেশি লিখছি আমাদের অনিশ্চিত হিসাব কোন দিকে আসছে? ডেবিট দিকে আসছে নাকি ক্রেডিট দিকে আসছে? ডেবিট দিকে 5,000 টাকা অনিশ্চিত হিসাব আসছে, ঠিক কি না? জি স্যার। এই ভুলটা কি বুঝতে পারছো যে ভুলটা কোথায় আছে, ঝামেলাটা কোথায়, এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমাদের ভুলটা হয়েছে কি আমরা ক্রেডিট দিকে 5,000 টাকা বেশি লিখছি যার ফলে আমাদের ডেবিট দিকে 5,000 টাকা অনিশ্চিত হিসাব আসছে। তো যেহেতু ডেবিট দিকে 5,000 টাকা অনিশ্চিত হিসাব আসছে এখন তো আমরা ভুলটা সংশোধন করব। কি করব? সংশোধন করব। তাহলে অনিশ্চিত হিসাব ডেবিট দিকে ছিল, এখন তোমাকে অনিশ্চিত হিসাব কি করে দিতে হবে? ক্রেডিট দিকে লিখতে হবে। আর বিক্রয় হিসাব তুমি 5,000 টাকা ভুলে 5,000 টাকা বেশি ক্রেডিট করছিলে, এখন তোমাকে বিক্রয় হিসাব কি করে দিতে হবে? ডেবিট করে দিতে হবে। ডেবিট করে দিতে হবে। তাহলে আমাদের জাবেদা লিখতে হবে, দেখো বিক্রয় হিসাব ডেবিট 5,000 আর অনিশ্চিত হিসাব ক্রেডিট 5,000। বুঝতে পারছো কিনা বলো? আগে খাতাতে লিখে নাও, খাতাতে লিখে নাও, তারপরে প্রশ্ন করো। খাতাতে লেখার পর তারপর প্রশ্ন করো, ঠিক আছে? খাতাতে আগে লিখে নাও তারপর প্রশ্ন। ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছ তো, নাই না? তারিখ তারিখ দিও না এভাবে, যে ভিতরে কিন্তু 1 লিখতে হবে। 1 কিন্তু তারিখের ঘরে লেখা যাবে না, এখানে লিখতে হবে। ওকে? বা অনেকে আবার লেখেও, অনেক বইতে লেখাও থাকে, মানে কি বলবো। আচ্ছা, 1 নাম্বার সংশোধনী জাবেদাটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা স্যার, এই ব্যাপারে কোশ্চেন আছে স্যার। বলো। স্যার যেহেতু বিটকয়েন যেহেতু ক্রেডিট, স্যার বিটকয়েন যেহেতু আপনি ক্রেডিট থেকে বেশি লেখা হয়েছে তাই বিটকয়েনটা মানে ক্রেডিট থেকে লেখা হয়েছে, মানে ক্রেডিট থেকে লেখা হয়েছে বেশি আর ডেবিট থেকে কম লেখা হয়েছে, তাই আপনি বিটকয়েনকে আমি ডেবিট করে দিলাম। স্যার। মানে ধরো দেখো বিক্রয় 5,000 টাকা বেশি ক্রেডিট করছো, তাহলে হিসাব বিজ্ঞানে তো মাইনাস করার সিস্টেম নাই, তোমাকে মাইনাস করার জন্য বিক্রয় হিসাবকে কি করে দিতে হবে? ডেবিট করে দিতে হবে। আর অনিশ্চিত হিসাব আমাদের 5,000 টাকা ডেবিট দিকে হয়েছিল,
এখন আমাদেরকে অনিশ্চিত হিসাব ক্রেডিট করে দিতে হলো সংশোধন করার জন্য। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা 2 স্যার বলো। ওই বিক্রয়ের জায়গায় যদি ক্রয় থাকতো তাহলে তাল উল্টো হতো নাকি? আচ্ছা যদি বলতো যে ক্রয় হিসাবে 5,000 টাকা বেশি লেখা হয়েছে, দেখো ও একটা সুন্দর কথা বলছে, আমি এটা বুঝাই দেই। যদি ধরো প্রশ্নটা এমন হতো ক্রয় হিসাবে 5,000 টাকা ডেবিট বেশি লেখা হয়েছে, তো ক্রয় হিসাবে যদি আমরা 5,000 টাকা বেশি লিখতাম ডেবিট দিকে, আমাদের অনিশ্চিত হিসাব কোন দিকে আসতো? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। দিকে তখন আমরা কি করতাম? ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব করতাম ডেবিট, আর ক্রয় হিসাবকে কি করে দিতাম? ক্রেডিট করতাম। ক্রেডিট করে দিতাম। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা 2 10,000 টাকা চুরি নগদান হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। কি হয়েছে? 10,000 টাকা চুরি হয়েছে বাট নগদান হিসেবে অন্তর্ভুক্ত হয়নি। এটা নরমাল যে জাবেদা, আমাদেরকে সেটাই দিতে হবে। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো 2 নাম্বার জাবেদা দিছে, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট দিয়ে ফেলো। শোনো পরীক্ষাতে হয়তোবা পরীক্ষাতে এটা আসবে ভুল সংশোধনী রেওয়ামিল। আবার ধরো প্রশ্ন যদি বেশি সহজ করতে চায় তাহলে হয়তোবা দুইটাই সাধারণ রেওয়ামিল দিয়ে দিল। কিন্তু তোমরা এখান থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে কিন্তু কমন পাবা অবশ্যই। কথা কি বুঝতে পারছো? জি স্যার। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নে কিন্তু কমন পাবা। ভুল সংশোধন থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে প্রশ্ন হয়। আচ্ছা তারপর 3 মজুরি 6,000 টাকা দেওয়া হয়েছে কিন্তু লেখা হয়নি। এটাও কিন্তু জাবেদা কি নরমাল, মজুরি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। লেখো মজুরি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট লেখো। এই যেভাবে মজুরি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট লিখে ফেলছো? কমপ্লিট হয়েছে লেখা? কি হলো কথা বলো না কেন? জি স্যার। জি স্যার হইছে। আচ্ছা পরেরটা 4 পণ্য ক্রয় 12,000 টাকা, ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। দেখো জ্বালা, পণ্য তুমি ক্রয় করছো কত? 12,000, কিন্তু ক্রয় হিসাবে 2,000 টাকা ডেবিট করা হয়েছে। মানে আমাদের নগদানে কিন্তু ঠিকই লিখছি আমরা। ধরো নগদানে আমরা লিখছি ক্রয় হিসাব ডেবিট লিখছি 2,000, কিন্তু নগদান হিসাবে ক্রেডিট কিন্তু ঠিকই করছি কি 12,000। তার মানে কি নগদানে কোনো ভুল নাই। নাই। ভুলটা কোথায়? ক্রয়তে। এখন দেখো ক্রয় হিসেবে যদি তুমি 12,000 টাকার জায়গাতে ডেবিট দিকে 2,000 টাকা লেখো, তাহলে আমাদের অনিশ্চিত হিসাব কোন দিকে আসবে এবং কত টাকা আসবে বলো দেখি তোমাদের? 10,000 টাকা 10,000 টাকা। ক্রেডিট দিকে। 10,000 টাকা ডেবিট দিকে দিকে। 10,000 টাকা। আচ্ছা ডেবিট দিকে ডেবিটের আসবে। পক্ষে যারা তারা আওয়াজ দাও, ডেবিটের পক্ষে যারা আছো তারা আওয়াজ দাও। ডেবিট দিকে আসবে। আমি স্যার, ডেবিট দিকে আসবে। 10,000 টাকা। আচ্ছা দিকে আসবে। ক্রেডিট ডেবিট দিকের দিকে আসবে। পক্ষে যারা তারা আওয়াজ দাও। ভাই ক্রেডিট দিকে হবে। ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে হবে। স্যার ডেবিট দিকে আসবে। দেখো তোমাদের কার্ডটা সঠিক কার্ডটা ভুল একটু বুঝে নাও। ডেবিট দিকে হবে। দাঁড়াও, আর আর দিতে হবে না, আর মতামত দিতে হবে না। ধরো পণ্য ক্রয় লেখার কথা তোমার 12,000, লেখছো 2,000। 10,000 টাকা কি ডেবিট দিকে শর্ট পড়বে নাকি ক্রেডিট দিকে শর্ট পড়বে? ডেবিট দিকে। যারা ক্রেডিট বলছো তারা উত্তর দাও, যারা ক্রেডিট বলছো তারা উত্তর দাও। যারা ক্রেডিটে ভোট দিছো তারা উত্তর দাও যে তুমি যখন পণ্য ক্রয় 10,000 টাকা 12,000 টাকা ডেবিট দিকে লেখার জায়গাতে তুমি 2,000 টাকা লিখলা, তখন তোমার 10,000 টাকা শর্ট পড়বে, ডেবিট পাশে শর্ট পড়বে নাকি ক্রেডিট পাশে শর্ট পড়বে? যারা ক্রেডিট বলছিল তারা উত্তর দাও। লজ্জা নাই? ভাই ডেবিট লজ্জা পাশে হবে? হবে। ভাই ডেবিট পাশে হবে। ডেবিট পাশে হবে। তাহলে আমাদের অনিশ্চিত হিসাবটা কিন্তু কোন দিকে আসছিল? ভাই ডেবিট ডেবিট পাশে। পাশে। এখন অনিশ্চিত হিসাবকে আমাদেরকে 10,000 টাকা ক্রেডিট করে দিতে হবে, আর ক্রয় হিসাবকে 10,000 টাকা ডেবিট করতে হবে। বুঝতে পারছো কিনা বলো? এই দেখো ক্রয় হিসাব ডেবিট 10,000, অনিশ্চিত হিসাব ক্রেডিট 10,000।
জিনিসটা আবার বলেন স্যার। তুমি যদি ক্রয় 12,000 এর জায়গাতে 10,000 টাকা লেখো, তোমার অনিশ্চিত কোন দিকে আসবে? ডেবিট দিকে। এখন তুমি যদি অনিশ্চিত হিসাবটাকে যদি বাতিল করে দিতে চাও, তাহলে তোমাকে ডেবিট করতে হবে অনিশ্চিত নাকি ক্রেডিট করতে হবে? স্যার আবার বলেন স্যার। তোমার অনিশ্চিত কোন দিকে আসছে? স্যার অনিশ্চিত আসছে স্যার ক্রেডিট দিকে স্যার। তুমি এতক্ষণ ধরে কি বুঝলা? ডেবিট দিকে। অনিশ্চিত হিসাব ডেবিট দিকে আসবে। তুমি 10,000 টাকা যদি ডেবিট দিকে কম লেখো, তাহলে অনিশ্চিত হিসাব কোন দিকে আসবে? ডেবিট দিকেই তো আসবে। স্যার ডেবিট দিকে আসবে স্যার, আপনি ডেবিটে কম লেখা আছে তাই ডেবিট দিকেই আসবে। হ্যাঁ, তাহলে অনিশ্চিতটা এখন তোমাকে উল্টায় দিতে হবে, অর্থাৎ ক্রেডিট করে দিতে হবে। আর ক্রয় হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, তুমি এখন ক্রয় হিসাব ডেবিট করে দিবা। মানে যেটা হওয়ার কথা ছিল কি সেটা হওয়াবা। এই যে ক্রয় হিসাব ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু হয়নি 10,000, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। আর ডেবিট দিকে তখন ক্রয় হিসাব লেখা হয়নি বলে ডেবিট দিকে অনিশ্চিত আসছিল 10,000। এখন তুমি অনিশ্চিত হিসাব 10,000 টাকা ক্রেডিট করে দিবা। হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার। আচ্ছা, সবাই এখন 30 সেকেন্ডের মধ্যে রেওয়া মিলের ছক আগায় ফেলো। আমি একটু পানি খাই। আঁকছো? স্যার সুদ প্রয়োগ ঘরটা না দিলে হয় না স্যার? হয়, তবে পরীক্ষাতে মার্ক পাবা না, না দিলেই হবে না। কেন? পৃথিবীতে সবকিছু হয়। আঁকছি ভাইয়া। ধরো তুমি যদি বলো যে পৃথিবীতে ভালো কাজ না করলে হয় না, অবশ্যই হয়। পরকালে একটু বাস খাবা, এই পৃথিবীতে খারাপ কাজ করবা আর পরকালে বাস খাবা, এই হবে না ব্যাপারটা? হবে, তবে বাস খাওয়ার জন্য রেডি থাকবা। আচ্ছা, হয়েছে? এখন সিরিয়ালে কেউ টাকার অ্যামাউন্ট লিখবা না। সিরিয়ালে অনিশ্চিত হিসাব বাদ দিয়ে এই 13টা এন্ট্রি লেখো। টাকার অ্যামাউন্ট লিখবা না কেউ, আমি বলে দিব টাকার অ্যামাউন্ট। তাড়াতাড়ি শব্দ করো না, কেউ সাউন্ড যেন না হয়। জানি না কি গাইবো আমি, ভুলে গেছি বুকে শুধু হালকা চোখে বুকে কিছু ওঠানো শেষ? জি ভাইয়া হয়েছে। জি স্যার। তোমরা চুপ করে আছো কেন? আচ্ছা বলো, মূলধনে কোনো কাজ হয়েছে? না স্যার। তাহলে লিখে ফেলো ক্রেডিট দিকে 1,45,000। স্ক্রিনে কোনো কাজ হয়েছে? না। প্রাপ্য হিসেবে কাজ হয়নি, প্রদেয় হিসেবে কাজ হয়নি, বকেয়া বেতনে কাজ হয়নি, এই 5টাতে কোনো কাজ হয়নি, এগুলো লিখে ফেলো। লিখছো? জি স্যার। সবাই লিখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, মজুরি লেখার পর একটা ব্র্যাকেট দাও।
এখানে মজুরি খরচ লেখার পর একটা ব্র্যাকেট দাও, দেওয়ার পর এই যে 45,000 টাকা লেখো। লিখছো? জি স্যার। আচ্ছা দেখো বলছে মজুরি খরচ 6,000 টাকা লেখা, সরি মজুরি খরচ দেওয়া হয়েছে কিন্তু লেখা হয়নি। তো তুমি দিছো কিন্তু লেখো নাই। তো যখন তুমি লিখবা তখন তোমার মজুরির পরিমাণ বাড়বে নাকি কমবে? বাড়বে। তাহলে লেখো 45,000 যোগ 6,000 কত? 51,000 টাকা 51,000 ডেবিট দিকে লেখো। 51,000 টাকা ডেবিট দিকে লেখো। ওকে জি আচ্ছা স্যার। মনিহারির কোনো কাজ হয়েছে কি? না। না। তাহলে লিখে ফেলো। বন্ধকি ঋণের কাজ হয়নি, লিখে ফেলো। বিক্রয়ের কাজ হয়নি, লিখে ফেলো। বিনিয়োগের কাজ হয়নি, লিখে ফেলো। মজুত পণ্যের কাজ হয়নি, লিখে ফেলো। পণ্য ক্রয়ের কাজ স্যার হয়েছে। বিক্রয়ের কাজ হয় নাই, বিক্রয় হিসেবে 5,000 টাকা ও বেশি লেখা সরি সরি হয়েছে। সরি সরি, হ্যাঁ 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 হ্যাঁ, গুড গুড। আচ্ছা বিক্রয়ের কাজ হয়নি, মানে হয়েছে হয়েছে। তাহলে লেখো বিক্রয়, লেখার পর লেখো পণ্য বিক্রয়, ব্র্যাকেট দিয়ে লেখো 2,90,000। বিক্রয় হিসেবে 5,000 টাকা বেশি লেখা হয়েছিল, তাহলে তোমাকে এখন 5,000 টাকা কি করে দিতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে লেখো 2,90,000 বিয়োগ 5,000 সমান ক্রেডিট দিকে লেখো 2,85,000। দুই লক্ষ 90,000 বিয়োগ 5,000, তাহলে ক্রেডিট দিকে লিখবা 2,85,000। লিখছো? জি স্যার। আচ্ছা বিনিয়োগে কোনো কাজ হয়নি, লিখে ফেলো। মজুত পণ্যে কাজ হয়নি, লিখে ফেলো। পণ্য ক্রয়ে কাজ হয়েছে, তাহলে লেখো পণ্য ক্রয় দিয়ে লিখবা 1,93,000। তারপর বলছে পণ্য ক্রয় 12,000 টাকার জায়গাতে তুমি 2,000 টাকা লিখছো, তার মানে তুমি 10,000 টাকা লেখনি। এখন তাহলে 10,000 টাকা তোমাকে কি করে দিতে হবে? যোগ করতে হবে। তাহলে লেখো পণ্য ক্রয় 1,93,000 যোগ 10,000, তাহলে কত হলো? 2,03,000। 2,03,000 লিখে ফেলো। লিখছো? আচ্ছা হাতে নগদের কাজ হয়েছে তাই না? তাহলে হাতে নগদ লেখার পর লেখো হাতে নগদে অনেক কাজ হয়েছে। জি স্যার। প্রথমে ব্র্যাকেট দিয়ে লেখো 80,000। 80,000। ব্র্যাকেট দিয়ে কি লিখবা? 80,000। লেখার পর দেখো বিক্রয় পাশে হিসাবে লেখা হচ্ছে 10,000 টাকা। আচ্ছা 80,000 লেখো 80,000 বিয়োগ 10,000। 10,000 টাকা চুরি হওয়া মানে কি 10,000 টাকা কমে গেছে, তাহলে লেখো 80,000 বিয়োগ 10,000। 70,000। আর তারপর মজুরি দিছো কিন্তু লেখো নাই। মজুরি দিলে 6,000 টাকা তোমার কি নগদ টাকা বাড়বে নাকি কমবে? কমবে। তাহলে লিখবা এই যে এভাবে, দেখো এই যে হাতে নগদ 80,000 বিয়োগ 10,000 বিয়োগ 6,000 থাকলো কত? 64,000। কত থাকলো? 64,000। এইটুকু বোঝা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা 14 নাম্বার এন্ট্রি দিয়ে লেখো বিবিধ ক্ষতি। অনেকেই ভাবতেছো এই বিবিধ ক্ষতি আবার কোত্থেকে আসলো। পুরনো ফকির ভাত পায় না, নতুন পুরনো পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আরেকবার বলেন স্যার এটা। লেখো বিবিধ ক্ষতি, 14 নাম্বার এন্ট্রি দিয়ে লেখো বিবিধ ক্ষতি। স্যার এটা আরেকবার বলেন। 14 নাম্বার এন্ট্রি দিয়ে বিবিধ ক্ষতি লেখো। লিখছো বিবিধ ক্ষতি? আচ্ছা তোমরা অনেকেই ভাবতেছো বিবিধ ক্ষতি কোথা থেকে আসলো। দেখো আমাদের রেওয়াব মিলে কোথাও কি বিবিধ ক্ষতি নামক কোনো এন্ট্রি আছে? না ভাইয়া। জি স্যার। না স্যার। কোথায় আছে রেওয়াব মিলের বিবিধ না ক্ষতি? নাই স্যার, নাই নাই সমন্বয়ে আছে। কোথাও কিন্তু বিবিধ ক্ষতি নাই। কিন্তু দেখো এই যে জাবেদাতে কি বিবিধ ক্ষতি আসছে না? জি স্যার। তাহলে এই এন্ট্রিটা কি আমাদেরকে হিসাবভুক্ত করতে হবে না? জি স্যার। এই জন্য এই এন্ট্রিটা আমরা হিসাবভুক্ত করব। লিখবা বিবিধ ক্ষতি 10,000। লিখছো? জি স্যার। আচ্ছা
তারপর লেখো 15 নাম্বার দিয়ে লেখো অনিশ্চিত হিসাব। এটা এভাবে দেখালেও হয়, না দেখালেও হয়। তোমরা কি দেখাবা নাকি দেখাবা না বলো? না দেখানোই ভালো। আচ্ছা তারপরও দেখাও, একটু শেখো, এটাও শেখা থাকলো। অনিশ্চিত হিসাব আমাদের আগে কত টাকা ছিল? 15,000 টাকা ছিল, ঠিক কি না? দেখো আমাদের এই যে 1 নম্বরে অনিশ্চিত হিসাব 5,000 টাকা ক্রেডিট হয়ে গেছে, আবার অনিশ্চিত হিসাব 10,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। তাহলে এইভাবে দেখাতে পারো অনিশ্চিত হিসাব 5,000 টাকা অনিশ্চিত হিসাব সরি অনিশ্চিত হিসাব 15,000 বিয়োগ 5,000 বিয়োগ 10,000। তাহলে আর কোনো কিছু কি থাকলো? না তাহলে এই পুরোটা যোগ করে দাও, যোগ করে দেখো কত আসে। সবাই যোগ করো ক্যালকুলেটর দিয়ে। এখানে বইয়ে অনেক সময় ভুলও থাকতে পারে। হ্যাঁ ভাইয়া 5,30,000 আসছে। দুই পাশেই করছো নাকি এক পাশ করে আরেক পাশ ধারণা করে নিছো? এক পাশে করছি। এই তো দুই পাশেই করো। এখানে তো তোমাকে ট্রেন ধরতে হচ্ছে না, ট্রেন ধরতে হচ্ছে? করছি ভাইয়া। কত আসছে? 5,30,000। 23 নাকি 30? 30। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা তাহলে এবার বলো বুঝতে পারছো কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা বলো বুঝতে পারছো কিনা বলো। এখন স্যার, যদি কোনো সমস্যা থাকলে বলতে পারো। আমি স্যার নেটের জন্য স্যার অনিশ্চিত হিসাব স্যার এটা কেমনে করছেন স্যার করতে পারিনি তাহলে স্যার, একটু স্যার ভিডিওটা বলবেন? আরেকবার একটু দেখে নিও। নেটের সমস্যা যাদের তারা ভিডিওটা আরেকবার দেখবা। আচ্ছা স্যার। আচ্ছা আর কি কারো কোনো সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার কোশ্চেন স্যার আমার আছে স্যার। স্যার কোনো কিছু বলো। মানে যে স্যার এখানে স্যার 6,000 টাকা হাতে নগদ কেন বাদ দিয়েছেন স্যার? হাতে নগদ থেকে প্রথমে 10,000 তারপর 6,000 টাকা বাদ দিয়েছেন। আচ্ছা হাতে নগদ থেকে কেন 6,000 টাকা বাদ দিছি তাই না? জি জি স্যার। হাতে নগদ কোথায়? আমাদের কত টাকা ছিল আগে? মানে হাতে নগদ আগে দেখো, 80,000 হাতে নগদ ছিল। টাকা থেকে আমাদের ওই যে দেখো আমাদের মজুরি যে প্রদান করছো তুমি, মজুরি যে 6,000 টাকা প্রদান করছো, তো মজুরি 6,000 টাকা প্রদান করছো, তোমার হিসাব জি। মুক্ত হয়নি। তাহলে মজুরি প্রদান করলে আমাদের নগদ টাকা বাড়ে নাকি কমে? কমে। কম। কমে। কমে। তাহলে তোমাকে বিয়োগ করতে হবে। তারপর তোমার ধরো 10,000 টাকা বিয়োগ করার কারণ আচ্ছা স্যার। তোমার চুরি হয়ে গেছে 10,000 টাকা। তো যখন তুমি হিসাবভুক্ত করবা যে তোমার চুরি হয়ে গেছে, তখন তোমার নগদ টাকা বাড়বে নাকি কমবে? রেহান আক্তার? কমবে। 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 এই জন্য তোমাকে বিয়োগ করতে হলো। কথা কি বুঝতে আচ্ছা পারছো? স্যার। জি স্যার বুঝছি। জাওয়াত বলো। স্যার যে বলতেছিলাম স্যার কোন মানে করেন মানে একটা জায়গায় ধরে ডেবিট হয়েছে মানে তোমার কথা বুঝি স্যার না ভাই, এই যে- আমি বুঝাই, আমি কি বলবো বলো। আচ্ছা ওর কথা স্যার, কি এই- তোমরা অন্য কেউ বোঝো? প্লিজ বলে আমাকে একটু ট্রান্সলেট করে দিবা। না স্যার। না স্যার প্রবলেম হয়। স্যার বলতেছি স্যার যে মানে মনে করেন স্যার ডেবিটের জায়গায় ক্রেডিট হয়ে গেল আর ক্রেডিটের জায়গায় ডেবিট হইলো, মানে এটা যাবেটা কিভাবে করবো? আচ্ছা এই ধরনের সমস্যা সামনে আসতেছে, আমরা তখন আলোচনা করব। জাওয়াত স্যার তুমি এখানে টেনশন করো না। আর আমি বুঝলেন না, সবসময় তোমাদেরকে একটা কথা বলি, আচ্ছা যারা যারা ভিডিওটা অন করনি তারা ক্লাস থেকে বের হয়ে যাও। আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে সবসময় বর্তমান যেটা আমি করাচ্ছি সেটা বুঝতে পারছো কিনা সেই বিষয়টাতে কি করবা, সর্বোচ্চ ফোকাস করবা। সর্বোচ্চ ফোকাস কোথায় করবা বলো?
এটা বর্তমান যেটা পড়ানো বর্তমানে হচ্ছে যেটা বোঝানো হচ্ছে বর্তমানে যেটা বোঝাচ্ছে তুমি ওইটা বুঝছো কিনা? এখন বাবা হওয়ার জন্য আগে বিয়ে করা প্রয়োজন নাকি তার আগেই হতে চাও? জবাব। না স্যার, এটা অবৈধ হবে স্যার। আচ্ছা, তো সেটা যেহেতু বোঝো, তাহলে আমি আগামীতে যেটা করাবো সেটা নিয়ে এখন টেনশন করার দরকার নাই। স্যার এখানে 12% বিনিয়োগটা একটু বুঝে জানতো স্যার কেমন কি? 12% বিনিয়োগের কোনো কাজই হয়নি, তুমি জাস্ট যেরকম ছিল ওরকম লিখে দিছো, এটা আবার কি বুঝাই দিব? স্যার এখানে তো ওই ঘন ঘন আসতো যে মনে করছিলাম স্যার 60,000 20,000 30,000 দেওয়ার লাগিয়েছে ক্যাশ লাগিয়েছে। তুমি 12% বিনিয়োগ 60,000 টাকা তুমি লিখে দিবা, শেষ। এখানে কি কথা আছে? এখানে তো কোনো বোঝার কিচ্ছু নাই। ও আচ্ছা স্যার, ঠিক আছে। 60% বিনিয়োগ, 12% বিনিয়োগের কি কোনো কাজ হয়েছে? না স্যার, সমনের এখানে কাজ বোঝার হচ্ছে কি না। আছে? স্যার এখানে জাস্ট কাজ হয়েছে সেগুলোই করতে হবে, ঠিক আছে বুঝতে এখানে পারছি। কোনো কাজই হয়নি 12% বিনিয়োগ, এখানে বোঝা জাস্ট যেরকম ছিল ঠিক ওরকম লিখে দিছো। আচ্ছা, ওকে। তো জি স্যার। আমার মনে হয় সবাই ভালোভাবে বুঝতে পারছো। আমি তোমাদেরকে এখন বাড়ির কাজ খুব একটা দিচ্ছি না। আমি এর কারণটা হলো তোমরা একটু অন্যান্য সাবজেক্টেও ফোকাস করো। জি অনেক স্যার। পোলাপান আছো শুধুমাত্র অ্যাকাউন্টিং নিয়ে পড়ে থাকো, আমি জানি, আমি নিজেই থাকতাম। আমি নিজে যখন আমাকে কেউ পড়তে বসতে বলতো, আমার বড় বোন, হ্যাঁ, বা ফ্যামিলির অন্যরা ধরো পড়তে বসতে বলতো, আমি হিসাব বিজ্ঞান বই নিয়ে সারাদিন বসে থাকতাম। যার কারণে আল্লাহ তাআলা আমার হিসাব বিজ্ঞানের জ্ঞানটা একটু কি করছে, দান করছেন। হ্যাঁ, তো তবে একটা সাবজেক্টে তুমি বেশি ভালো হয়ে কোনো লাভ নাই। আমি যখন চাকরির ইন্টারভিউ দিতে চাই, সাধারণ জ্ঞান থেকে যখন প্রশ্ন আসে, ধরো আমি টিচিং প্রফেশনে, তোমরা হয়তো বিশ্বাস করবা না, অনলাইনে অনেক স্যাররা আমার কাছ থেকে হেল্প নেন। তারপর অনেকেই কলেজে চাকরি পাওয়ার আগে আমার কাছ থেকে মনে করো যে টিপস নিয়ে অ্যাকাউন্টিং এর বিষয়গুলো শেখেন, তারপর দেখা যায় কলেজে চাকরি পাইছে। বাট আমি পরীক্ষা দিলে কিন্তু চাকরি পাই না। কেন পাই না জানো? ধরো অন্যান্য বিষয় থেকে, লিখিত পরীক্ষাতে অন্যান্য বিষয় থেকে কি আসে? প্রশ্ন আসে। প্রশ্ন আসে। লিখিত পরীক্ষাতে অন্যান্য বিষয় থেকে প্রশ্ন, সাধারণ জ্ঞান থেকে আসে, ইংরেজি থেকে আসে, গণিত থেকে আসে। তো ওগুলো পারার জন্য আমাকে প্রচুর মানে ওগুলো পারার জন্য কি করা উচিত? পড়তে হবে, চর্চাতে থাকতে হবে। ধরো আমি অ্যাকাউন্টিং কেন পারি বলো তো? স্যার চর্চার জন্য স্যার পারেন স্যার, রেগুলার স্যার অ্যাকাউন্টিং পড়েন। আমি চর্চা করি এর জন্য। এখন আমাকে এখন চাকরি পাইতে হলে আমাকে এখন বাংলা ব্যাকরণ চর্চা করতে হবে, তারপর হয়তো ইংরেজি চর্চা করতে হবে, সাধারণ জ্ঞান মুখস্থ করতে হবে, তারপর আরো ইত্যাদিতে পড়তে হবে। এগুলো পড়ার আমি সময়ও পাই না, আমার চাকরিও হয় না, আরো অনেক কিছুই তো হচ্ছে না, দেখতেই পারতেছো। বুঝতে পারছো ব্যাপারটা এমন হয়ে গেছে, এলাকার লোকজন মানে অনেকেই ধরে ধরে জিজ্ঞাসা করা শুরু করে দিছে, বাবা পড়াশোনা শেষ হয়ে গেল, চাকরি বাকরি করতেছো না, কি করবা না করবা, এগুলো টিউশনি মিউশনি করে আর কয়দিন চলবে, এরকম ধরো জ্ঞান ট্যান দেওয়া শুরু করে দিছে। বুঝতে পারছো? আর ধরো ফ্যামিলি থেকে তো চাপ আছেই, হ্যাঁ, যে চাকরি করিস না, হ্যান ত্যান, এগুলা মানুষ কি বলে, চাকরির ধরো ইয়াও ইয়া। তো দেখো স্যার সেলিব্রিটি হয়ে গেছেন তো আপনি, মানে এখন পড়ায় সেলিব্রিটি অনলাইনে। হয়ে গেছি না ঘোড়ার ডিম হয়ে গেছি, এটা তো মনে করো যে ওই আমার বাপ জানে না বা এলাকার লোকজনও জানে না। তাহলে ইউটিউবে সার্চ দিতে বলেন স্যার, তাহলে জানা যাবে। এখন ধরো শোনো, তোমার নিজের ঢোল যদি তুমি নিজে পেটাও তাহলে তো আর হবে না। কথা স্যার কি বুঝতে মোবাইলটা পারছো? আর আমি ওই ইউটিউবে সার্চ লেভেলের, দিয়ে আমি তো আর আইমান সাদিক হইনি, বুঝো নাই যে আমাকে স্যার সবাই হয়ে যাবেন চিনে, স্যার, আমাকে সবার হয়তো বা সাপোর্টে স্যার। কিছু পোলাপান চেনে। যাই অ্যাকাউন্টিং হোক, ফিনান্সের জন্য আমি যেটা বলতেছি সেটা শোনো। তো এই যে দেখো, আমার কিছু চাকরির বাংলাদেশের সিস্টেমের প্রতি আমার কিছু বিদ্বেষ আছে। সেই বিদ্বেষটা কি? অমুক দেশের রাজধানীর নাম কি, অমুক দেশের মুদ্রার নাম কি, ওর জন্ম কবে হয়েছিল, কে কোন কবিতা লিখছিল, ও কবে মরছিল,
এই বিষয়গুলো যদি কেউ জানতে চায় তার জন্য কি মুখস্থ করার দরকার আছে নাকি গুগল মামাই যথেষ্ট? গুগল ঠিক আছে স্যার। তাহলে আমি কেন এগুলো কি করব, মুখস্থ করব? তো যাই হোক, তোমরা আবার এই পথে হেঁটো না, তাহলে কিন্তু আর ভার্সিটিতে চান্স পাবা না। মানে আমি হাঁটছি, আমি যে কোনো ভাবে ধরো আমি আমার কর্মসংস্থান আমি যেরকম চাইছি আল্লাহ তাআলা আমাকে ওরকম একটা কর্মসংস্থান দান করছেন। আমি সব সময় চাইছি যে আমার যদি এমন একটা অর্থনৈতিক একটা ব্যাপার সেবার হতো যে আমি পৃথিবীর যে কোনো জায়গাতে থাকি, যে অবস্থায় থাকুক না কেন, ধরো আমি ঘুরতেছি ফিরতেছি, বাট আমার ইনকামটাও কি হচ্ছে। তো তোমাদের মাধ্যমে করোনার কল্যাণে এবং তোমাদের ভালোবাসায় জি স্যার। তোমরা আমার দ্বিতীয় ব্যাচ, অনলাইনের কত ব্যাচ? দ্বিতীয় ব্যাচ। দ্বিতীয় ব্যাচ। প্রথম ব্যাচ তো কুফা, ওরা তো পরীক্ষাই দিতে পারলো না। জি স্যার। এখন দেখা যাক তোমরাও কি পরীক্ষা দিতে পারো নাকি পারো না, যেভাবে আন্দোলন করতেছে পোলাপান। আমার প্রথম ব্যাচ কিন্তু কুফা, অনলাইনের প্রথম ব্যাচ কুফা, পরীক্ষাই হয়নি। জি স্যার। আবার তোমরাও অটো পাসের দাবি জানাচ্ছ। হ্যাঁ, না স্যার আমরা জানাই না। মানে অনেকেই জানাচ্ছে আর কি তোমাদের ব্যাচের। তো এখন দেখা যাক কি হয়। দ্বিতীয় ব্যাচে যদি কুফা হয়ে যায় তাহলে তো কি বলবো, সমস্যা হয়ে যাবে। সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকবা। আমি এখন বিদায় নিচ্ছি। যাদের ফিনান্স ক্লাস আছে রাত 10টাতেই জয়েন করবা। এখনো প্রায় 8 মিনিট সময় আছে, রেস্ট নাও, 10টার দিকে জয়েন করবা। আল্লাহ হাফেজ।